রাজধানীর উন্নয়নের দায়িত্ব যাদের হাতে, অর্থাৎ রাজধানীকে বাসযোগ্য করার দায়িত্ব যে প্রতিষ্ঠানের হাতে, সেই রাজুক কতটুকু বদলেছে নতুন বাংলাদেশে? এই প্রশ্নের উত্তরসহ রাজুকের বর্তমান হালচাল নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। আপনি রাজুকের চেয়ারম্যান হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজুকের যে ইমেজ সংকটের কথা আপনি বলেছিলেন প্রথম দিন যেদিন আপনি দায়িত্ব গ্রহণ করলেন, এখন রাজুকের অবস্থাটা কি? ইমেজ তো আর এমনিতেই সংকট হয়নি, এটা বাস্তব কারণেই এই অবস্থাটা তৈরি হয়েছে। কারণ এখানে না ছিল কোনো নিয়ম নীতি, লাগামহীন দুর্নীতি, এবং প্রধানমন্ত্রী একজন তার নিজের ওয়ার্ডারে এখান থেকে জমি বরাদ্দ নিয়েছেন, তার নামে নিয়েছেন, তার পরিবারের সদস্যর নামে নিয়েছেন। ড্রাইভার, ওনার 15 জন ড্রাইভারকে অসামান্য অবদান রাষ্ট্রের জন্য। জি, শুধু 15 জন ড্রাইভার, বাবুর্চি, মানে কি বলবো। রাজুকের সামনে এখন মূল চ্যালেঞ্জ কি, বা বড় চ্যালেঞ্জগুলো কি ঘুরে দাঁড়ানো? ঘুরে দাঁড়ানোর জন্য মূল চ্যালেঞ্জ দুইটা। একটা হলো যে রাজুকের অভ্যন্তরে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের সততা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করা, সেটা আমি চেষ্টা করতেছি আপ্রাণ। আশা করি কিছু ইমপ্রুভ হয়েছে, সময় লাগবে। তো নিজেই বললেন 17 বছরের জিনিস তো আর 17 বছরের আগেও যে ছিল না তাও না, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আগেও ছিল। 17 বছরে হয়তো এটা একদম মানে কল্পনাতীতভাবে এটা দুর্নীতিগুলো হয়েছে, কিন্তু আমরা এই এতদিনের দুর্নীতিকে দূর করার জন্য আমরা কাজ চালাচ্ছি রেগুলারই। আমি আগেও বলছি কিনা জানি না, আমরা কিন্তু এখনও আমরা কিন্তু সাসপেন্ড করতেছি, আমরা কিন্তু বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি, সকস করতেছি, আবার পাশাপাশি মোটিভেশনও করতেছি। জনগণকে বলবো যে তাদেরকেও কিন্তু আইন মানতে হবে। ডেভেলপার কোম্পানি বলেন বা যাদের বাড়িঘর আছে, যারা রাজুক সংশ্লিষ্ট কাজ করেন, তাদেরকেও কিন্তু আইনটা মানতে হবে। যেই বাস্তবতা তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসা কতখানি কঠিন? এটা যারা বলেন যে টাকা ছাড়া প্ল্যান পাস হয় না, মাস্টার প্ল্যান না, যে নকশা প্ল্যান, নকশা প্ল্যান, বাড়ির প্ল্যান বা কোনো কনস্ট্রাকশন প্ল্যান, যেটা এটা কিন্তু ফুললি অনলাইনে হয়। আমরা বলি কি ইসিপিএস। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কারোরই কোনো 2 নম্বরই করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে কীভাবে হয় আমি বলি। এগুলো করানো হয় দালাল দিয়ে। যে যখন কোনো একটা প্ল্যানে বা দেওয়া হয়, অবজারভেশন দেওয়া হয়, তখন তার কি কি জিনিস সমস্যা হয়েছে, তার কোন জায়গাটায় ব্যর্থ হয়েছে, কেন প্ল্যানটা পাস হলো না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে অটো তার কাছে মেসেজ চলে যায়। কিন্তু কাজেই পরে দেখেছি তখন পূর্ব না, ঠিক আছে, তাহলে জিনিসটা কি, কিন্তু এটা মানুষের একটা কমপ্লেন যে আমাদের টাকা না দিলে পাস হয় না। তো এটা আমি বলবো, জানি না কেন তারা বলেন, আমি ওপেনলি আপনার সামনে বলতে চাই, এ ধরনের কোনো সুযোগ কিন্তু নাই। আপনারা নির্ভয়ে প্ল্যান জমা দেন, প্ল্যান পাস হবে। না হলে আমার কাছে একটা SMS করেন বা আমার সঙ্গে দেখা করেন বা আমার এখানে একটু জানান, আমি এটা ব্যবস্থা নেব। রাজুক প্লট তৈরি করে এবং সেটি বড়লোক কিংবা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। তাকে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য রাজুকের আবাসিক প্ল্যান নিশ্চয়ই আছে। স্বল্প আয়ের লোকের জন্য কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে আমরা দিব তাদেরকে। উত্তরা হলে আমরা পূর্বাচলও দিব। এবং আজকেও আমরা আমি কিন্তু বৃষ্টিতে গিয়েছিলাম, এই ধরনের একটা, এই যে 12টা পরিত্যক্ত ভবন গুলশানে, হ্যাঁ, এগুলোকেও আমরা কিন্তু আমাদের আবার একবার কিন্তু একুজিশন আমরা করছি। এগুলো যেহেতু একটু পরিত্যক্ত, আবার আমরা এগুলো একুজিশন করব, করে আমরা চিন্তা করতেছি যে যাতে সাধারণ মানুষের জন্য আমরা এগুলো দিতে পারি। ঢাকা একটি ভূমিকম্প প্রবণ এলাকা, মানে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। তার জন্য আসলে রাজুকের করণীয় কি রয়েছে? তবে ঝুঁকিপূর্ণ কিছু বিল্ডিংয়ের তথ্য আমাদের কাছে আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আমরা ডিসি অফিসকে চিঠি দিচ্ছি, আমরা সিটি অফিসকে চিঠি দিচ্ছি, এবং আমরা নিজেরাও কিছু কিছু বিল্ডিংয়ের ব্যবস্থা নিচ্ছি। রাজুক এবং যারা এটার স্টেক হোল্ডার, হ্যাঁ, সবাইকে মিলেই কিন্তু এটা করতে হবে। আরেকটা সুখবর দেই, গতকালকে কিন্তু আমরা ড্যাব একটা মোটামুটি, এরপর শুধু মন্ত্রিপরিষদের সবাই যাবে, সদস্য বিশিষ্ট যে অ্যাডভাইজারি কমিটি ছিল সেটাতে কিন্তু আমরা এটা অ্যাপ্রুভাল দিছি। যেহেতু আপনি ড্যাপের কথা বললেন, সেখানে একটি ছিল ভবনের উচ্চতা তৈরি করা। সেটি ভবন ব্যবসায়ী যারা থাকে বা তাদের একটি দাবি ছিল যে উচ্চতা যেন শিথিল করা হয়, যে বিধিমালা করা হয়েছে, এবং সেটি রাজুক ব্যবস্থা নিয়েছিল। অনেকে বলছেন যে এটি কি আসলে ব্যবসায়ীদের কাছে রাজুকে নথি স্বীকার করা কিনা? না, এটা কিন্তু তারা যেভাবে চাইছে সেভাবেও হয় নাই। আবার যারা আমাদের পরিবেশ নিয়ে কাজ করেন,
তারা যেভাবে সেভাবে হয়নি, একটা সর্বসম্মত একটা সিদ্ধান্ত হয়েছে। একটা কথা বলি ভাই, আপনি তো সেই 53-56 সালে ঢাকায় ফিরে যেতে পারবেন না, তাই না? তাহলে পুরো সব বিল্ডিং ভেঙে নতুন করে শুরু করে তাহলে সম্ভব। কাজে আমাদেরকে পরিবেশও রক্ষা করতে হবে, জলাশয় রক্ষা করতে হবে, কৃষিভূমি রক্ষা করতে হবে, আবার এখানে বাসযোগ্য বিল্ডিংও করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা কনসিডার করে লাগাতার দীর্ঘদিনে অনেকে ভাবছে যে কিছুই হবে না, বাট অ্যাট দ্য এন্ড আমরা এটা একটা সমাধানে আসতে পারছি। ঢাকার জলাশয়গুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সেগুলো ভরাট করে বহুতল ভবন করছে, সেগুলোর ব্যাপারে আপনাদের রাজুকের কি ভূমিকা রয়েছে? জলাশয় বা খেলার মাঠও কিন্তু অনেক কমে যাচ্ছে। খেলার মাঠ শুনেন, এই যে আমি একটু আগে আপনি খেয়াল করছেন, আমরা খেলার মাঠ উদ্ধার করতেছি। যেই খেলার মাঠে কাজ চলতেছিল, আমি নাম বলবো না, ফেসিস্টের সময় এক নাম করা ঠিকাদার, তারা একটা খেলার মাঠ দখল করে কাজ করতেছিল। যেভাবে কেউ কাগজপত্র বানায় তারা ওইটা ব্যক্তি মালিকানা দেখাইছে। মজার বিষয় হলো খেলার মাঠ ইজ খেলার মাঠ, এটা ব্যক্তি মালিকানা কিনা দ্যাট ইজ ইমেটেরিয়াল। যেটা দীর্ঘদিন ধরে খেলার মাঠের হিসেবে ব্যবহৃত হচ্ছে ওটা খেলার মাঠই থাকবে। যেটা জলাশয় ছিল সেটা জলাশয় থাকবে। আপনি জলাশয় ভরাট করছেন তার মানে এই না যে এটা জলাশয় না, ওইটাকে আমরা জলাশয়ে রূপান্তরিত করবো। যে একটি পরিবেশ বান্ধব নগর কিংবা রাজধানী উপহার দেওয়ার জন্য রাজুকের কি অঙ্গীকার থাকবে সামনে নগরবাসীর উদ্দেশ্যে? হ্যাঁ, সেটা হলো যে আমরা অতীতে ফিরে যেতে পারবো না, বাট যেখানে দাঁড়াই আছি আমরা এখান থেকে আমরা শুরু করতে চাই। এখান থেকে আর যেন ডিটেরিয়রেট না করে আমরা এখান থেকে যেন একটা সুন্দর শহর তৈরি করতে পারি। এবং আরও মূলত আমাদের এখন প্ল্যানগুলো কিন্তু আমরা জোর দিয়েছি ঢাকার বাইরে, আউটসাইডে, কেরানীগঞ্জ, সাভার, এই এরিয়াগুলো, নারায়ণগঞ্জ, যেগুলোতে এখনও কিছু খোলা জায়গা, খোলা মাঠ, জলাশয় এখনও বিদ্যমান, সেই জায়গাগুলোতে আমরা পরিকল্পিত নগর তৈরি করার চিন্তা করতেছি। ঠিকাদারদের এক ধরনের সিন্ডিকেট থাকে, তার সঙ্গে অফিস মানে আভ্যন্তরীণ কিছু সিন্ডিকেট থাকে, সেগুলো ভাঙার ব্যাপারে আপনাদের পদক্ষেপ কী? আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা নতুন করে ঠিকাদার, আগে ছিল যে এমন অবস্থা, একটা এমন টার্মস এন্ড কন্ডিশন ছিল যে আপনি চাইলেই কাজ পাবেন না। ওই আগের ঠিকাদার, ফেসিলিটির ঠিকাদারকে আপনার কাজ দিতে হবে। এই সরকার আসার পর সরকারি নির্দেশনায়, আমার মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা একদম সব বাদ, শুধু আপনার ট্রেড লাইসেন্স থাকবে, আপনি ইনকাম ট্যাক্স দিবেন, এই বেসিক যে রিকোয়ারমেন্টগুলো, একটা অফিস থাকবে, হ্যাঁ, এই জিনিসগুলো যার থাকবে তাকে আমরা লাইসেন্স দিচ্ছি এবং আমরা সেভাবে কাজ দিচ্ছি। আর ওই যে 10% একদম কন্ডিশনাল, যে 10%-এর নিচে উপরে হবে না, এখন তা না, এখন আপনি তার উপরেও দিতে পারবেন। মানে আমরা সবার জন্য বা সাধারণ ঠিকাদারদের জন্য কিন্তু আমরা এটা সহজ করে দিচ্ছি। নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, রাজুক কিভাবে নতুন স্বপ্ন দেখাবে এই মানুষগুলোকে যারা রাজধানীতে থাকে কিংবা নানান ধরনের জটিলতায় রাজুকের দ্বারস্থ হতে হয়? না, তাদেরকে আমি বলবো যে আপনার নির্ভয়ে রাজুকে আসুন। আমরা রাজুককে একদম অটোমেশন, ডোর ওপেন, হ্যাঁ, ডোর ওপেন, এবং আরও ডোর ওপেন হবে, অটোমেশন দিব। অটোমেশনে কিছু সমস্যা আছে, যেহেতু আমাদের সবাই এটাতে অভ্যস্ত হতে চায় না, বাট ডোর ওপেন। আপনি বোধহয় নিজেও তার সাক্ষী, যে দেখছেন যা কী অবস্থা। ডোর ওপেন, সবাই আসেন, কাউকে কোনো হয়রানি, ঘুষ বা কিছু দিবেন না, বরং কমপ্লেন করবেন যদি কেউ আপনাদেরকে এ ধরনের ইঙ্গিত দেয় যে পয়সা লাগবে, তাহলে আপনারা কমপ্লেন দিবেন, আসবেন। আমি না, আমার মেম্বাররা সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো। কাজে আপনারা আসবেন, কমপ্লেন দিবেন এবং আপনারা নিজে নির্ভয়ে আসে দেখবেন যে কাজটা হবে। খালি জাস্ট বলবেন। এখানে কিন্তু দুর্নীতিটা বাস্তবে ভাই হয় এইভাবে যে একটা ফাইল পড়ে থাকার পরে তখন অটোমেটিক লোকজনকে, মানে এর ভিতর অন্যায় কিছু নাই, কিন্তু এই পড়ে থাকার কারণেই পয়সা দিতে হয়। এখন আপনাকে একটু বলি, এই আগে এগুলো ডিডি বরাবর আবেদন করতো, দেখা গেল আবেদনটা 1 মাস ধরে ডিডি রুমেই পড়ে আছে, তখন চাইলে আপনি পয়সা দিয়ে তুলতেন। এখন আপনি দেখেন যে আপনি খেয়াল করছেন কিনা, এখন কিন্তু সব আবেদন করতে হয় চেয়ারম্যান বরাবর। আমি প্রত্যেকটা ফাইলে সই করি, এটা একটা কঠিন কাজ। প্রায় 300-400 থেকে 500 ফাইল আমি পার ডে ডাক ফাইলে সই করি, এগুলো যার জায়গায় পাঠিয়ে দিই। তাহলে আমার নলেজে থাকে। আর নির্দেশ দেওয়া হয়েছে যে 3 দিনের বেশি কারো কাছে ফাইল থাকতে পারবে না, যাতে আমরা দ্রুত এটা আমার এখানে রাখার উদ্দেশ্য হলো আমরা যেন ট্র্যাক করতে পারি কতগুলো আবেদন আসছে, মানে অ্যাক্টিভ যেন থাকে সবাই, কার্যকর, কোথাও যেন আটকে না পড়ে। হ্যাঁ, যেন নলেজে থাকে যে হ্যাঁ, আমার নলেজে থাকতেছে যে এই ফাইলটা পরে যখন আমার কাছে ব্যাক করে আসবে, তো তখন আমি দেখবো যে কার কাছে কতদিন পড়েছিল। মানে আমরা চেষ্টা করতেছি, আমি বলতে পারি, বাট আমি তো অল্প সময় আসছি, হ্যাঁ, কাজেই এই সময়ের মধ্যে আমার মনে হয় যতটুকু করা দরকার
আমরা তার থেকে বেশি করার চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। স্টার নিউজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সঙ্গে থাকুন।